ভোরের সূর্যের কোমল আলো ঘর ছুঁতে আর্দ্র বুঝে আসলো সকাল হয়ে গেছে এবং সারা রাত তার ঘুম হয়নি অজানা কোনো বুক কাঁপা উত্তেজনার কারণে। নরম কমলা সূর্যের আলোতে আর্দ্র নিজের বাম হাতের দিকে তাকালো। কেন তাকালো কে জানে। কাল বিকালের পর থেকে এই হাত দিয়ে সে কিছুই ধরেনি, এমনকি বাথরুমের চাপ এলেও বাথরুমে যায়নি। কি যন্ত্রণা! শেষমেশ পায়ের সাথে সাথে কি মাথাটাও গেল। হাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে আদ্রর চোখে খেয়ে গেল উড়নচণ্ডী, চাপাবাজ, পকপক করা টায়রার মুখচ্ছবি। এই হাতটাই টায়রার কোমরে রাখা হয়েছিল। সেকেন্ড মিনিট গড়িয়ে অনেকক্ষণ এই কোমরের অধিকার পেয়েছিল। আদ্র দিশেহারা লাগলো। অগোছালো জীবনটা আরও বেশি অগোছালো হয়ে উঠল। তখন বাজে 5:30। আদর ঘুমু ঘুমু ক্লান্ত চোখে ঘরে ঢুকতেই দেখল বিছানা জুড়ে অন্য কারোর বিচরণ। আদ্রকে দেখে আজ কোনো কড়া কথা কিংবা বকা দিল না। নিঃশব্দে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে আদ্রর সামনে বসল। আদ্র একাচ্ছন্ন নয়নে তাকিয়ে থাকলো, দেখছিল বাম হাত। আদর বলল, এখন পায়ের অবস্থা কি? আদরের দিক থেকে কোনো ফিরতি উত্তর এলো না। আদর ভুরু কুঁচকে তাকিয়ে নাক ছিটকে বলল, কিরে, বাম হাতের রেখা গুনছিস নাকি? সি সি সি, শেষমেশ বাম হাত! এমনভাবে দেখছিস মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবি। এক এক কাজ কর, এভাবে দেখা বাদ দিয়ে একটু সেটে টেস্ট করে নে। আদ্র হুঁশে ফিরে তাড়াতাড়ি হাত নিচে নামিয়ে উঠে বসতে গেলেই পায়ে চাপ পড়ল। সাথে সাথে কুকরিয়ে উঠল। আদর বিরক্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। ড্রেসিং করতে করতে বলল, অসুস্থ বলে আজকে কিছু বললাম না। যে কয়দিন অসুস্থ আছিস সে কয়দিন আমার সাথে থাক, কিন্তু এরপর থেকে নিজের রুমে যাবি। আদ্র খুশি হয়ে বলল, হোয়াট এ বড় অফার। সকাল 10টা বাজতেই বাড়িতে আগমন ঘটল নিভার। আদর সকালে নাস্তা করছিল। আদ্র রিমোট চেপে চ্যানেল পাল্টাচ্ছিল এবং মনোয়ারা বেগম ছোট ছেলেকে পরম যত্নে খাইয়ে দিচ্ছিলেন। নিভা ঢুকতে মনোয়ারা বেগম চিল্লানো সুরে বললেন, নিভা তুই? নিভা আস্তে করে ভিতরে ঢুকে আদ্রের পাশে সোফায় বসল। নিভা গিয়ে আদ্রের পাশে সোফায় বসে বলল, তুমি অসুস্থ খালামণি? কালামুকে ফোন দিয়ে বলল, তাই আসলাম। মনোয়ারা খান খুশিতে গদগদ হয়ে বললেন, বাহ, বেশ ভালো করেছিস। আয় দেখি খেতে বস তোর আদর ভাইয়ের সাথে। সোফা ছেড়ে উঠে গিয়ে টেবিলে বসতে বসতে আদরের দিকে প্রশ্ন ছুড়ল নিভা, কেমন আছো বস? হালকা হেসে আদর উত্তর দিল, এই তো যাচ্ছে। তোমার কি খবর? পড়াশোনা কেমন চলছে? বেদনাদায়ক, ফাঁকিবাজ। নিভা হেসে দিল। আদর টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তবে থাকো, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। মা গেলাম, খোদা হাফেজ। রান্নাঘর থেকে মনোয়ারা খান জবাব দিলেন, সাবধানে যাস বাবা, গিয়ে মাকে ফোন করতে ভুলিস না। খাবারের প্লেট নিয়ে নিভা আদ্রের পাশে এসে আবার বসল। টিভি দেখতে দেখতে একসময় খাওয়া শেষ হলো। নিভা বলল, ছাদে যাই ভাইয়া? একা? আদ্র প্রশ্ন করলো ভুরু কুঁচকে। তা নয়তো কে যাবে? তুমি তো পা ভেঙে বসে আছো। দরকার নেই, 3 তলায় ব্যাচেলার ভাড়া দেওয়া হয়েছে। এমা, কবে? এই তো 3 মাস আগে। তুই তো প্রায় 6 মাস থেকে আমাদের বাসায় আসিস না। তোমরা যাও। সোফায় হেলান দিয়ে বসে আদ্র হাই তুলে বলল, না, অলসামি লাগে। মুখ ভেঙে নিভা জবাব দিল, সেটাই, গেলাম আমি। ব্যাচেলাররা এত সকালে ঘুম থেকে ওঠে না, আর উঠলেও কি একটু চান্স ফান্স পাওয়া যাবে? সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার একটা সুযোগ অন্তত পাবো। অবহেলার গলায় আদ্র বলল, লাভ নেই, 2 জন বিবাহিত, একজন গেছে ফুপুর বাসা আর একজন বোধহয় এখন টিউশনিতে আছে। ও মাই ব্যাড লাক। হতাশ নিঃশ্বাস ফেলে নিভা ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। সেন্টার টেবিলে নিভার ফোন পড়ে থাকতে দেখে আদ্র গলা উঁচিয়ে চিৎকার করে বলল, এই ফোন নিয়ে গেলি না? রেখে দাও ভাইয়া, ফোন দেওয়ার মতো কেউ নেই, কষ্টের জীবন তেনামেনা। মেয়েটা ভারী দুষ্ট হয়ে গেছে। বিড়বিড় করে আদ্র ফোনটা যথাস্থানে রাখল। রাখার খানিক বাদে বাসখাই গলায় ফোন চিল্লিয়ে উঠল। আদ্র ভুরু কুঁচকে তাকাতে অবাক হয়ে গেল।
বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে থাকতে মুখের কথা হারিয়ে ফেলল। কপালে কিছু সূক্ষ্ম ভাঁজ, মুখে অপ্রত্যাশিত ছায়া, চোখ জোড়া কুঁচকিত। আদ্র ফোন হাতে তুলে নিল। ফোনের পুরো স্ক্রিন জুড়ে ভেসে উঠেছে টায়রার ঠোঁট চেপে অল্প জিভ বের করা বাম চোখ টেপা দুষ্টু মুখছবি, সেভ করা নাম্বার ময়না পাখি 2 দিয়ে। পাশ দিয়ে সেই ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ফোন কেটে গেল। আদ্র হুঁশে ফিরে নিজের বাম হাতটার দিকে তাকালো। এই তো কাল এই মেয়েটার সাথে দেখা হয়েছিল। বেশি বোঝা মস্তিষ্ক ভেবেছিল আর কোনোদিন হয়তো দেখা হবে না। ভাগ্যের ফেরে আজ আবার। বোকা মস্তিষ্কের কথা ভাবতে ভাবতেই ফোন তার নিজস্ব ক্ষমতায় আবারও আন্দোলন করে উঠল। এবার ফোন কেটে গেল। আকস্মিক এই ব্যক্তির ফোন কলে বুদ্ধিভ্রষ্ট হয়েছে আদ্র। তৃতীয়বার ফোন বাজতে বাজতে কেটে যাওয়ার আগ মুহূর্তে আদ্র রিসিভ করলেও পাশ থেকে কেউ চড়া গলায় বলল, ওই শালি, ফোন দিয়ে আমি শহীদ হয়ে যাইতেছি আর তুই কি করতেছিস? হ্যাঁ, ঘুম পাড়তেছিস এখনো? এদিকে আমি তোমারে ফোন দিয়ে মরি, ওদিকে তুমি অবলীলায় ঘুমাও। টায়রার ভাষা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ল আদ্র। ভীষণ মাত্রা অবাক হয়ে মাত্রাতিরিক্ত গম্ভীর গলায় বলে উঠল, হ্যালো। টায়রার ভুরু জোরে কুঁচকে গেল। এক মুহূর্ত চুপ থেকে আবারও তার ডাইনির ন্যায় গলায় চিল্লিয়ে বলে উঠল, এই আপনি কে? আমার বান্ধবীর ফোন আপনার কাছে কেন? কি করছেন আমার বান্ধবীর সাথে? আমি যতদূর জানি ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই। আবিত্তা, তাহলে আপনি কে? কিডন্যাপ করছেন? আমি তাহলে এই মুহূর্তে একজন কিডন্যাপারের সাথে কথা বলছি? শেষের লাইন টায়রা বিস্ফোরিত গলায় বলল। আদ্র হতবিহ্বল, হতবাক চোখে শূন্যে চেয়ে রইল। এই মেয়েটা এত বেশি বোঝে যে কিডন্যাপারের সাথে উপাধিটাও লাভ করে ফেলল আদ্র। এই মুহূর্তে তার কেঁদে বুক ভাসাতে ইচ্ছে করল। হঠাৎ ভাঙাচুরা হৃদয় নিয়ে বলে উঠল, টায়রা। আদ্রের কথায় মাঝপথে থামিয়ে দিয়ে টায়রা টেনে টেনে বলল, ও মাই গড, আমার নামও জানেন? কে আপনি? তাড়াতাড়ি বলুন, তা না হলে পিছে এমন ডান্ডা দেব না, দাঁড়ালে বসতে পারবেন না আর বসলে শুতে পারবেন না। আদ্র ধমকে এবার বলল, কি আবল তাবল বকছেন? বলছি আমি তো। টায়রা বিড়বিড় করে বলল, কণ্ঠটা কেমন চেনা চেনা লাগলো। পর মুহূর্তে আবারও গগন বিদেয়ী গলায় বলল, কে আপনি? পরিচিত? পরিচিত হয়ে এভাবে বাস দিলেন, আমার বান্ধবীকে কিডন্যাপ করলেন, এখন নিশ্চয়ই মুক্তিপণ চাইবেন। দেখুন ভাই, অত সব টাকা পয়সার মালিক আমি না। আর আমার বান্ধবীর বাবা হার্টের পেশেন্ট, মা হাই প্রেশারের পেশেন্ট, তাই ওদের কোনো মতেই বলা যাবে না। যদি বাই চান্স মেয়ের শোকে টোকে মরে টরে যায় তাহলে ফোন দেওয়ার অপরাধে আমার দোষ হবে। তার চেয়ে এক কাজ করুন, আমার বান্ধবীকে বিয়ে করে ফেলুন। এখন যা টাকা মুক্তিপণ হিসেবে চাইতেন বিয়ের যৌতুক হিসেবে তা সুদে আসলে তুলে নেবেন। যদিও যৌতুক হারাম, তবু কিডন্যাপাররা তো মায়াদয়াহীন। খুনটুনও করে ফেলে নাকি? থাক ভাই, আমার বান্ধবীকে বাঁচিয়ে রেখে বিয়ে করে ফেলেন, আমাকে দাওয়াত দিন, এত বড় গিফট নিয়ে যাবনি। আইডিয়াটা কেমন দিলাম বলুন? রাজ্যের মোহর সাথে রাজকন্যা ফিরি, ভাবতেই ভীষণ অবাক লাগছে জানেন, যে আমি একজন কিডন্যাপারের সাথে কথা বলছি। হাউ ব্রেভ আই অ্যাম প্রাউড অফ মি। টায়রার অনবরত বিরামহীন কথা শুনতে শুনতেই যেন আদ্রের পায়ের ব্যথা বেড়ে গেল। টায়রার কথার ইতি ঘটতে ক্লান্ত গলা ঠেসে দিয়ে আদ্র বলল, শেষ মিস ফুটা টায়ার, মানে সিরিয়াসলি একটা মানুষ এতটা বিরক্তকর বাসাল কিভাবে হতে পারে? বুদ্ধিহীনতারও তো একটা লিমিট আছে, তাই না? আপনি আমাকে ইনসাল্ট করছেন। কে আপনি? নাম বলুন, থানায় ফোন দেব, কেস করব, মামলা ঠুকবো, আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো, জেলে ঢুকাবো, আপনাকে ফাঁসিতে। টায়রার কথা শেষ করতে না দিয়ে আদ্র উচ্চস্বরে চিল্লিয়ে উঠল, শাট আপ, আমি আদ্র। আদ্রের উচ্চ বাক্যে কেঁপে গেল ফোন। ফোনের ওপাশটায় টায়রা। কান থেকে ফোন সরিয়ে চোখের সামনে ধরে নাম্বার দেখে ভুরু কুঁচকে সচেতন দৃষ্টিতে তাকালো। এরপর বিস্ময়তে নিয়ে বলল, আপনি কেন? আমার বান্ধবীর ফোনে আপনি কি করছেন? ও কোথায়? চুপ করবেন? আদ্র ধমকে উঠল আবারও। টায়রা ঠোঁট উল্টে বলল, আপনি আমাকে ধমক দিলেন? আদ্র চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের পকপকানিতে রীতিমতো মাথা ব্যথা ধরে গেছে। শান্ত গলায় আদ্র জবাব দিল, আমি ওর খালাতো ভাই, ও আমার খালাতো বোন। টায়রা একদম কিছুই হয়নি এমন স্বাভাবিক গলায় বলল, ও নিভা কই?
সাদেক আছে, বাই দ্য ওয়ে আপনি ওর কি হন? ফ্রেন্ড। নট জাস্ট এ ফ্রেন্ড, উই আর বেস্ট ফ্রেন্ড। মাশাল্লাহ, আমার মন ভাগ্য করে একটা বেস্ট ফ্রেন্ড জুটাইছিল। এমন বাসমার্কা বান্ধবী পাওয়ার সৌভাগ্য আর কতজনের হতে পারে। কি বললেন আপনি? ছোট করে আদ্র বলল, কিছু না, টিকলি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এরপর কিছুক্ষণ নীরবতা, কথা আদান প্রদান করার জড়তা, এতক্ষণ আজে বাজে কথা বলার জন্য লজ্জা, এই প্রথম ফোনে কথা বলায় অস্বস্তি। নীরব থাকতে থাকতে প্রথম প্রশ্ন টায়রা করল, পায়ের অবস্থা কেমন এখন? যেমন দেখছিলেন তেমনই। যত্ন নিবেন, হেলাফেলা করবেন না, রাখছি। নিভাইলে ফোন দিতে বলবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফুপি বাড়ির আমেজ শেষ করে নিজের ব্যাচেলার বাসাটায় ফিরে আসলো রাহুল। তখন শেষ অপরাহ্ন। রোদ মাথায় নিয়ে বাসায় ঢুকতে গেলে পাশাপাশি পার হলো আরেক রমণী। অথচ কেউ কাউকে তাকে দেখল না, চিনল না। যার যার নিজস্ব গতিতে নিজ নিজ জায়গার উদ্দেশ্যে ছুটল। রাহুল ছুটল গরম থেকে একটু রেহাই পেতে ঘরের ফ্যানের উদ্দেশ্যে। নিভা ছুটল তাড়াতাড়ি বান্ধবী নামক শাকচুন্নির সাথে দেখা করতে। এতটাই ব্যস্ত পথ পার হলো যে আড়াআড়ি চলে গেল দুজন। অথচ কেউ কাউকে বুঝল না, খুঁজল না, অনুভব করল না, চোখের চাহনিতে আবদ্ধ করল না। দুটো পরিচিত ব্যক্তি একই সময় একই কালে একই স্থান পার করলো, অথচ কেউ কাউকে দেখল না। নিজস্ব উল্লাসের তল্লাশে চলে গেল ফুরুত করে। সেদিনের পর আজ কেটে গেছে 3 দিন। এর মাঝে আদরের কোনো ফোন বা মেসেজ আসেনি। অভিমানে টিকলিও আর ফোন দেয়নি। ফোন হাতে নিয়ে কৃত্রিম সবুজ ঘাসের বারান্দাতে বসে টিকলি উদাস চোখে বাইরে তাকিয়েছিল। সন্ধ্যা হওয়ার পূর্বসূচি, পাখিদের নিরে ফিরে যাওয়ার তাড়না, দিনের আলো মিলে গিয়ে রাতের অন্ধকারে রূপান্তরিত হওয়ার সূচনা। আদরের নাম্বারটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই অবচেতন মনে ফোন লাগালো। 1-2বার রিং হওয়ার পরেই ওপাশে ফোন ধরে গম্ভীর গলায় বলা হলো, হ্যালো। টিকলি ভ্যাবাচ্চাকা খেয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। মিনিট 2 গড়ালো। আদর 12-10 মধ্যে হ্যালো হ্যালো করে চুপ করে গেল। টিকলি ফোন কানে ধরল। বুকের মাঝে উথলে ওঠা কান্নারা ঘাপটি মেরে বসে থাকল সময়ের অপেক্ষায়। ভারী নিঃশ্বাসের সুগভীর কষ্ট প্রকাশযোগ্য হলেই আদর ছন্নছাড়া গলায় বলল, এত দেরি করে ফেললেন টিকলি? 3টে দিন। টিকলি তখন ভাবছিল সে বুঝি বেশি দুর্বল। আদর বোধহয় এমনি কথা বলে তার সাথে। আদর বোধহয় বিরক্ত। আদরের থেকে তো কোনো রেসপন্স আসেনি এখনও। তারপরও কেন এই লোকের মুখের বুলিগুলো এতটা গভীর? টিকলির ভাবনার সুতো ছিল আদরের বাণীতে। সব ভুলে গিয়ে মেয়েলি, অহং, দর্প, দম্ভ, বড়াই সব একপাশে ফেলে রেখে সে মোহবিষ্ট গলায় বলল, আপনিও তো ফোন দেননি ডাক্তার, প্রতিবার কেন আমি প্রথম? আদর চুপ থাকলো। ক্ষীণ সময় চুপ থেকে বলল, যদি বিরক্ত হন, তার মানে আমি যে ফোন দিলাম আপনি বিরক্ত বোধ করছেন? আদর তড়িঘড়ি করে ব্যস্ত কণ্ঠে বলল, না 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 টিকলি, একদমই না, আপনি ভুল ভাবছেন। তাহলে সঠিকটা কি ডাক্তার? সঠিকটা এই যে অসীম ব্যস্ততার মাঝেও বারংবার ফোন হাতে নিয়ে আপনার নাম্বার ডায়াল করে ফিরে আসা। টিকলি চোখ বন্ধ করল। বন্ধ চোখের কোলে খুশির জোয়ার চিকচিক করল। টিকলি প্রফুল্লতার হাসি হাসল। কিছুক্ষণ দুপক্ষের মাঝে নিবিড় স্তব্ধতা চলার পর আদর বলল প্রথম হঠাৎ, দেখা করবেন টিকলি? টিকলি চমকে উঠল। এতটাই চমকালো যে আকস্মিক কোনো কথা খুঁজে পেল না। আদর আবার বলল, আপনাকে দেখতে ইচ্ছে করছে। মন্ত্রমুগ্ধ গলা টিকলি বলল, কবে? ইদানিং তো ব্যস্ত থাকি, সময় হবে না। ব্যস্ততা কাটুক, তারপর সময় নিয়ে না হয়। আদরের কথার মাঝে প্রফুল্ল চিত্তে টিকলি বলল, সত্যি? 3 সত্যি। কেটে গেছে দিন 15। ছোট ছোট অনুভূতিতে মত্ত টিকলি আদরের ফোন আলাপ। সপ্তাহে 1 দিন 2 দিন বিরামহীন আলাপকালে ক্রমেই দুর্বল হয়ে উঠল আকর্ষণরা। আষাঢ়ে বৃষ্টির পদাচরণ, শহর জুড়ে জলবর্ষণে মুখরিত এবং আরামদায়ক পরিবেশ। বাড়ির পাশে বড় গাছটাতে কদম ফুলেছে গেছে। ছাদের এক পাশের মাঝারি সাইজের টপে বেলি, জুই,
জিনিয়া ফুটেছে। সুন্দর দীপ্তযুক্ত এই ফুলের সুবাসে বর্ষাকালের আগমন, সাথে অভ্যর্থনা জানায় মেঘলা আকাশকে। আষাঢ় বাদল এমন এক দুপুরে হঠাৎ আদরের ফোন আসবে ভাবতে পারিনি টিকলি। পরিবারের সাথে খেতে বসার সময়টাতেই ফোন এসেছিল। ফোন কেটে দিল, সবে ভুরু কুঁচকে তাকালো টিকলির দিকে। খানিকটা ইতস্তত বোধ করে টিকলি জবাব দিল, নিভা ফোন করেছে। টায়রা মুখে খাবার পুরে জিজ্ঞেস করলো, তা ধরলি না কেন? খেয়ে তারপর কল ব্যাক করবো। টিকলি খাওয়ায় মনোযোগ দিল। চটপট সবার আগে খাওয়া শেষ করে ঘরের দিকে দৌড়ে এগোলো টিকলি। ঝটপট আদরকে ফোন দিয়ে বলল, সরি খাচ্ছিলাম, সবাই সামনে ছিল। আদর ব্যস্ত কণ্ঠে বলল, আমি কথা বলার জন্য ফোন দেইনি টিকলি, কথা বলার মতো সময় এখন হাতে নেই, এক্ষুনি অপারেশনে যেতে হবে আমায়। তবে একটা ইনফরমেশন দিতে ফোন করেছি, এক্ষুনি ফোন না দিলে কোনো মতেই শান্তি হচ্ছিল না। কি ইনফরমেশন ডাক্তার? কাল আমি ফ্রি থাকবো, বিকালে 4টায় দেখা করা চাই। কোথায় দেখা করবেন অ্যাড্রেসটা মেসেজ করে দিন, রাখছি, বাই। টিকলিকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন কাটা হলো। উৎফুল্লে মুখের বুলি কপসিয়ে গেল। এতটাই খুশি হলো যে বাইরে প্রকাশ পেল না। অত্যন্ত চাপা আনন্দে মাতোয়ারা হয়ে উঠল সদ্য ফোটা প্রেমিক মন। পেছন থেকে তখন কারোর গোয়েন্দার গলা শোনা গেল, কে ব্যাপারে তোর? কে ফোন করেছিল? টিকলি ঘাড় ঘুরিয়ে তাকালো। টায়রাকে দেখে নিজে জড়সড় হয়ে গেল। তবু বাইরে ডাট বাজে রেখে বললাম না নিভা ফোন দিয়েছিল। টায়রা ভুরু কুঁচকে প্রশ্ন করলো, সত্যি? কই দেখি। টিকলির ফোন নিতে গেলে টিকলি 2 কদম সরে দাঁড়িয়ে অদ্ভুতভাবে বলল, ফোন নিতে হবে কেন? আমি বলছি তো। টায়রা অবাক কণ্ঠে বলল, বেশ কিছুদিন যাবত থেকে দেখছি তোর ফোন আসছে বারবার, জিজ্ঞেস করলে বলিস নিভা ফোন করেছে। নিভার এত কিসের দরকার তোর কাছে? এমনি দরকার থাকতে পারে না? টায়রা মৃদু হেসে বলল, ও তাই, দাঁড়া 1 মিনিট। তার আকস্মিক ফোন লাগালো নিভাকে। ওপাশ থেকে নিভা ফোন ধরতে বলল, তুই একটু আগে টিকলিকে ফোন দিছস? বৃষ্টি ভেজা দিনে ঘুমিয়ে আরাম, দুপুরে খেয়ে নিয়েই কাঁথা মুড়ি দিয়ে ভাত ঘুম দিয়েছে নিভা। টায়রার কথা শুনে ঘুমু ঘুমু কণ্ঠে শাসালো সে, থাপ্পড় চিনস? এই কথার জন্য ফোন দেওয়া লাগে আবার? টিকলির সাথে গত 7 দিনে আমার ফোনে কথা হয় নাই, মেসেজ হয়েছে শুধু। টায়রা ভার কণ্ঠে বলল, আচ্ছা তুই ঘুমা, ডিস্টার্ব করার জন্য সরি। ফোন কাটতেই টিকলির দিকে তাকালো টায়রা। টিকলি উদাস চোখে আকাশ ফেটে গড়িয়ে পড়া জলবর্ষণ দেখছিল। ধরা খাওয়া মুখটা লুকিয়ে চুরিয়ে রাখতে চাইল এই আকাশের বুকে। টায়রা বলল খানিকটা ধরা গলায়, আমাদের মধ্যে তো কখনো কিছু লুকানো থাকতো না টিকলি, আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করে ফেললি আপু। সে শব্দটা বলেই চোখ মুছে ঘর ছেড়ে দৌড়ে পালালো টায়রা। কিছুটা নীরবে অশ্রু গড়িয়ে পড়ল টিকলির কোমল ফুলা গাল বেয়ে। আচ্ছা, টিকলি কি টায়রার সাথে প্রতারণা করে ফেলল? মিথ্যে কেন বলল? কেন কষ্ট দিয়ে ফেলল? টিকলি তো চেয়েছিল আদরের সাথে আগে ওর দেখা হোক, এরপর বুঝুক ব্যাপারটা আসলে কোন পর্যায়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল সে, তারপর পুরো ঘটনা টায়রাকে বলবে। হয় টায়রা সারপ্রাইজড হতো, নয়তো হতাশ হতো, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আদ্রর পা ভালো হয়েছে, চলতে ফিরতে অল্প একটু সমস্যা হলেও মানিয়ে নেওয়া যাচ্ছে। দুপুরে খেয়ে ক্লান্ত বিছানায় শরীরটা এলিয়ে দিতেই তার ওপর আদেশ এলো ভার্সিটি গিয়ে নিভাকে টিফিন বক্সে করে খাবার দিয়ে আসতে। নিভার মা নামক একমাত্র খালামণিটি নাকি নানুবাড়ি গিয়েছে। আদ্র বিরক্ত হয়ে বলল, মাত্র খাইলাম আম্মু, এখন পারবো না, যাও। তোমার বোনের এত বাপের বাড়ি যাওয়া লাগে কেন? মনোরা খানে তেজস্বী কণ্ঠ। তোদের বাপ বেটার মতো কি আর কেউ এত খারাপ না? 2 বছর হলো বাপের বাড়ি গিয়ে একটা রাত থাকতে পারি না। সকালে যেতে না যেতেই সন্ধ্যায় ফিরে আসতে হয়। ভালো লাগে না আর বাপু, কিসের ঘানি টানছি। মাঝে মাঝে মনে হয় এসব সংসার টংসার সব চুলায় যাক, যত জ্বালা আমার, আল্লাহ আমার মরণ নেয় না কেন। কবরে বসে তোদের বাপ বেটাদের কার্যকলাপ দেখতাম, দেখি মা ছাড়া কেমনে চলিস, এখন তো কথা শুনছিস না। আদ্র চোখ মুখ কুচকে খিস মেরে বিছানে শুয়ে মায়ের বিলাপ শুনতে লাগলো। কিছুক্ষণ পর মনোয়ারা খানের নরম কণ্ঠে ভেসে এলো, জানা বাবা,
তোর বাবা কি আর এখন অত পারে এই শরীরে? আদরও নেই, হাসপাতালে সারাক্ষণ পরিশ্রম করে যাচ্ছে, মেয়েটা কি না খেয়ে থাকবে? ওর মা কত করে ফোন দিয়ে বলল মেয়েটাকে একটু দেখে রাখতে, একটু গিয়ে খাবারটা দিয়ে আয়। মেয়েটাকে বাড়ি আসতে বললাম, আসবে না। দুপুরে নাকি স্পেশাল 2টো ক্লাস আছে, ক্যান্টিনের খাবারও খায় না। এই খালি পেটে থাকলে তো মেয়েটার অসুখ করবে। একবেলার খাবারটাই তো রাতে ওর মা এসে পড়বে, যা একটু। বিরক্ত নিয়ে উঠে বসে আদ্র সিল্লি বলল, সবসময় ব্ল্যাকমেল কেন করো মা? অসহ্য। সকাল দিক দিয়ে আজ রোদ উঠলেও দুপুর থেকে আকাশের মন খারাপময় মেঘলা। ভারী বর্ষণ হবে বোধহয়। আদ্র বাইকে বসে ভার্সিটির গেটে দাঁড়িয়েছিল। মিনিট 5 পর নিভার আগমন, পেছন পেছন গুটি গুটি পায়ে আরেক রমণীর আগমন বার্তা। আদ্রর চোখ পড়ল নিভা পার করে সেই রমণীর ওপর। আদ্র তাকালো ভালো মতন, হেসে খিলখিল করে কারো কথা বলে এগিয়ে আসছিল ধীরে ধীরে। কি অদ্ভুত তার চুল খেলানোর দৃশ্য, চোখ বড় করার অভ্যাস, মুস্কি হেসে হেসে শাসিয়ে কথা বলার ধরন। আদ্র নিমিত্তে তাকিয়ে থাকলো। তাকিয়ে থাকতে থাকতেই কেউ সামনে তুড়ি বাজিয়ে বলল, এই আদ্র ভাইয়া, কই তাকায় আসো? খাবার দাও, খিদা লাগছে। চমকে নিভার দিকে তাকে আদ্র আবারও একই স্থানে দৃষ্টি আবদ্ধ করলো। দৃষ্টিতে কেউ ধরা না দিতেই দেখা গেল নিভার ঠিক পাশে দাঁড়িয়ে আছে দৃষ্টি খোঁজা সেই রমণী। আদ্র খাবার দিচ্ছে না দেখে আদ্রর হাত থেকে খাবারটা কেড়ে নিল নিভা। এরপর বলল, মিট মাই ফ্রেন্ড টায়রা। অবশ্যতনে আদ্র বলল, জানি। অবাক কণ্ঠে নিভা বলল, জানো? সম্ভিত ফিরে আদ্র পকেটে হাত গুজে দাঁড়ালো। একান্ত নিজস্ব ভঙ্গিতে বলল, অবশ্যই চিনি তো এনাকে। এমন মাথামোটা পাগল বাসাল মানুষকে কে চিনবে না বলতো? ঢাকা শহরে এমন মহিলা আর একটাও খুঁজে পাওয়া যাবে না বলে আমার মনে হয় না। টায়রা তেরে এসে বলল, ইউ ভাদ্র। টায়রার স্টাইলে আদ্র বলল, ইউ ফুটা টায়ার, জাস্ট শাট আপ, ইউ শাট আপ। নিভা বিস্ফোরণ চোখে ওদের দেখতে দেখতে বলল, তোমরা একে অপরকে চেনো কিভাবে? আদ্র চুপ থেকে মিনিট খানিক ভাবতে লাগলো, এখন কি বলা যায়। তারপর বলল, তুই যে আমাদের বাসায় এসে ছাদে গেলি, তোর ফোনে ময়না পাখি 2 নামে সেভ করা নাম্বার থেকে ফোন এলো। তখন তোর ফোন আমি রিসিভ করেছিলাম। এই মহিলা তো রীতিমতো আমাকে কিডন্যাপার বানিয়ে দিয়েছিল সেদিন। নিভা তবু বোকার মতন বলল, আমি তাও বুঝলাম না, ও ফোন দিয়েছে কিন্তু তুমি ওকে চিনলে কিভাবে? আদ্রকে থামিয়ে দিয়ে টায়রা বলল, আমি বলছি শোন, তোকে বলেছিলাম না নিঝুম দ্বীপে আমাদের সাথে 2জন ছেলে ছিল, আমাদের অনেক হেল্প করেছে, ইনারাই তারা, আদর এবং এ ভাদ্র। নিভা তাকে থাকলো মিনিট খানিক হাঁ করে। আদ্র নখ কামড়ে ভাবতে লাগলো, নিভা না বাসায় গিয়ে আবার আব্বুর সামনে বলে দেয়। আব্বুর সামনে বললে আব্বু আবার ভাইয়ের বিয়ে নিয়ে লাফাবে। তার উপরে এক পা বাড়িয়ে উল্টো পাল্টা ভেবে নিজ দায়িত্বে সবার অজান্তে বিয়ে ঠিকও করে ফেলতে পারে, পরে ভাই আমার গর্দান নিবে। টারার কথায় আদ্রের ভাবনায় ভাটা পড়ল। তোর মতো এত ভালো একটা মেয়ের আর আদর ভাইয়ের মতো এত সুইট একটা ছেলের এমন বলদ বেয়াদব মার্কা ভাই কিভাবে থাকতে পারে? আমি তো ভেবেই পাগল হয়ে যাই। আদ্র মুখ থেকে হাত সরিয়ে ঠোঁট বিকৃত করে জবাব দিল, নিজে খুব ভালো মনে হয়? টিকলির মতো এত ভদ্র একটা মেয়ের এমন একটা অভদ্র ফুটাটার মার্কা বোন কিভাবে থাকতে পারে আমিও ভেবে পাই না। এই তুই কি খেয়ে এরে বান্ধবী বানাইছস? আবার ফোনে নাম্বার সেভ করে রাখছস ময়না পাখি 2? বাই দ্য ওয়ে, ময়না পাখি 1কে? আদ্র ভুরু নাসিব প্রশ্ন করল। নিভা চোখ মুখ কুচকে জবাব দিল, টিকলি? ও ভালো কথা, আমার বোন আসে নাই? আমার বোনডে তো দেখি না, আমি তো চোখের সামনে দাঁড়িয়ে আছি। ভাইয়া, কাকে খোঁজো তুমি? তোরে কে খুঁজছে? টিকলি কই? আসে নাই, মাথা ব্যথা। টায়রা অন্যদিকে তাকে মুখ ভার করে জবাব দিল। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। টিকলি আজ কেন আসলো না কে জানে। এমন কখনো হয়নি টিকলিকে ছাড়া টায়রা একা ভার্সিটিতে এসেছে, আজ যে প্রথম। আদ্র আর চোখে তাকিয়ে থাকলো টায়লার ওই দুঃখী ভরাক্রান্ত মুখটার দিকে। তাকিয়ে থাকতে থাকতে বাইক স্টার্ট দিয়ে সাঁ করে চলে গেল, ঠিক সেদিন টায়রা যেভাবে চলে গিয়েছিল। ঝমঝম বৃষ্টি মাথায় নিয়ে তড়িঘড়ি করে রেস্টুরেন্টে ঢুকলো টিকলি। জামা ভিজে একাকার, আধ ভেজা শরীরে রেস্টুরেন্টে পা রাখতেই খিতখিত লাগতে শুরু করলো।
দেখা করার কথা ছিল খোলা আকাশের নিচে, মাঠের তেপান্তরে, অবাধ্য নদীর ঢেউয়ের পাড়ে, কিন্তু এই বৃষ্টিটায় বাধা সাজল। সবসময় বৃষ্টি ভালো কিছু বয়ে আনে না, কিংবা সুখেরও হয় না। ভেজা জামা ঝাড়তে ঝাড়তেই টিকলি ফোন লাগালো আদরকে। এসেছেন আপনি? জি। বাম পাশের ৩ নম্বর টেবিলটা। ফোন কানে ধরে হালকা উকি ঝুঁকি দিতে টিকলি পেয়ে গেল। এখান থেকে লোকটার পেছনে অর্ধকাংশ এবং বাম হাতের বাদামি রঙের ঘড়িটা দেখা যাচ্ছে। দেখা পাওয়া মাত্র এক অনাবিল সুখে, আনন্দে, শান্তিতে টিকলির আত্মা ঠান্ডা হয়ে গেল। হঠাৎই মনে হলো সার্থক। আজকে নার্ভাসনেস, ভার্সিটিতে না যাওয়া, এই বৃষ্টি, এই কর্দমাক্ত দিন, এই আধভেজা শরীর। কান থেকে ফোন সরিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে সামনে যেতে দেখা হলো সেই খুব অনাকাঙ্ক্ষিত একটা মানুষের সাথে। মানুষটিকে চিনতে মিনিট ২ সময় লাগলো। মাস্কের সেই ফালতু লোকটার কথা মনে পড়তেই টিকলি আঙুল তুলে চেঁচিয়ে উঠল, আপনি? আদর বসে অপেক্ষা করছিল কাঙ্ক্ষিত মানুষটার জন্য। হঠাৎ কারোর বাসখাই গলার কণ্ঠস্বর। আদর ঘুরে তাকাতেই দেখা গেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথায় স্কার্ফ, মুখে মাস্ক, জামা কাপড় ভিজে একাকার। মেয়েটার দিকে কিছুক্ষণ তাকে আদর বোঝার চেষ্টা করলো। তার এমন অভদ্র আচরণের কারণ ভালোভাবে পরোক্ষ করতে দেখল এটা সেই বোকা ১৫ দিনের প্রেগনেন্ট মেয়েটা না। বোঝা মাত্রে আদর চট করে উঠে দাঁড়ালো, নিজে তেজি গলায় বলল, আপনি? টিকলি চোখ বড় বড় করে বলল, আপনি এই টেবিলে কেন? আদর পকেটে হাত ঢুকিয়ে তার স্বরে বলল, কেন, টেবিলটা কি আপনার? সো কল্ড ১৫ দিনের বাচ্চার বাবা কিনে নিয়েছে। ফালতু কথা বলবেন না। ও আচ্ছা, এটা তবে ফালতু কথা। তাহলে ভালো কথা বলি। আপনার এখন বাচ্চার কত মাস চলছে জানি? ঠিক মনে করতে পারছি না, তবে ৫-৬ মাস তো হওয়ারই কথা ছিল। কিন্তু আপনার পেটের তো কোনো ইমপ্রুভমেন্ট নাই। হায় আল্লাহ, বাপের মতো ধোঁকাবাজ হলো বুঝি। ইস, আমার এখন আফসোস হচ্ছে নিউরোলজিস্ট না হয়ে গাইনোকোলজিস্ট কেন হলাম না। এই দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না। এই দেখা দেখির অভ্যাসটা আর আপনার গেল না। নিন, কি দেখবেন দেখান। ইডিয়েট, অত্যাধিক মাত্রায় বাড়াবাড়ি করছেন। এবার বাড়াবাড়ি আপনি করছেন। সুন্দর দিনের সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা মুড আপনাকে দেখেই নষ্ট হয়ে গেল। আদরের এহেন কথায় হঠাৎ একটা আকস্মিক কাজ করে বসলো টিকলি। মুখ থেকে মাস্ক সরিয়ে ঝগড়ায় তাল দিল। আর আপনাকে দেখে মনে হয় আমার মুড একদম রেল লাইনের গতিতে চলছে। আপনাকে আমার বিন্দু পরিমাণ দেখতে ইচ্ছে করে না। আই উইশ আর কখনো আপনার এই ফাটাবাসের মতো চেহারার সাথে আমার দেখা না হতো। আদরে স্তব্ধ, নিস্তব্ধ, নীরব দর্শকের মতো শুনে গেল। শুধু তাকিয়ে থাকলো ওই মুখখানার দিকে, যে মুখটার দিকে তাকাতে হৃদয় বুক জমিন কেঁপে যায়। ভূমিকম্প শুরু হয় মন আসমান জুড়ে। ওই চশমার আড়ালে যে দুটো চোখ দেখার আদরের খুব ইচ্ছে ছিল, আজ আড়াল হয়ে আছে লেন্সের পিছনে। ইস, এই কপাল থেকে শুরু হওয়া দুগাছি চুল তো আদরের খুব প্রিয়। তবু আদর বুঝতে পারল না, ধরতে পারল না, কণ্ঠ শুনে বুঝতে পারল না কিভাবে সম্ভব। টিকলি তখন বলছিল, কথা বলছেন না কেন? আদর আস্তে করে নিজের মুখের মাস্ক খুলল। টিকলি চোখ বড় বড় করে তাকালো। আস্তে আস্তে চোখ শীতল হলো, দগ্ধ হলো, পুড়ল। টিকলি হঠাৎ করে বসে পড়ল একটা চেয়ারের ওপর। চোখ মুখ ঢেকে রাখলো হাতের ১০ আঙুল দিয়ে। মাথার চুল খিঁচে ধরল। অনুভব করতে পারল না কিছু। হাহাকার বিভীষিকাময় কষ্টে হঠাৎই বুকটা ছেয়ে উঠল। নতুন নতুন অনুভূতিগুলো কি তবে এখানেই শেষ হয়ে যাবে? এখানেই কি তবে ইতি ঘটে যাবে? হয়েও হলো না ভালোবাসার? প্রেম প্রেম গন্ধ কি তবে দুর্গন্ধ ছড়াবে? মরে যাবে কি অনুভব পাখিরা? খুব অজান্তেই, খুব বেশি অজান্তেই ভুল হয়ে গেল। মস্ত বড় ভুল। কলি বের হওয়া গাছটাতে ফুল প্রস্ফুটিত হওয়ার আগেই মরে গেল। আর হবে কি কখনো এক হওয়া? আদর খুব গোপন নীরবে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। টিকলে আরও বেশি ভেঙে পড়ল। উপরে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করতে দেখা গেল আজও সেই রেস্টুরেন্টে। প্রথম যেদিন এই ফালতু লোকটার সাথে দেখা হয়েছিল, প্রথম যেদিন টিকলি ১৫ দিনের প্রেগনেন্ট সেজেছিল,
প্রথম যেদিন নিজের অহেতুক বোকামির পরিচয় দিয়ে আদরের কাছে অপমানিত হয়েছিল, মজার কারণ হয়েছিল আদর নামক এই বেয়াদব ব্যক্তি বিরক্তির কারণ হয়ে উঠেছিল টিকলির মনের কাছে। গল্পটা আমার কাছে ভীষণ ভালো লাগে। কিছু কিছু মুহূর্তে আমি হাসি আটকাতে পারি না, এই জন্য সরি। আপনাদের গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।